আজকে আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি কি? ভিটামিন ডি হচ্ছে এক প্রকার ফ্যাট সলিউবল ভিটামিন। আমরা জানি যে চারটে মেইন টাইপ কি আছে ফ্যাট সলিউবল ভিটামিনের: ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। তার মধ্যে আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। এই যে ভিটামিন ডি, যেটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, এটা কি হবে যখন আমরা ডায়েটারি ফ্যাট নিই, এই ডায়েটারি ফ্যাটের সঙ্গে আমরা যদি ভিটামিন ডি নিই, এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। আর এটা স্টোর কোথায় হয়? বডিতে ফ্যাটি টিস্যুর মধ্যে। ঠিক আছে? তাহলে এই যে ভিটামিন ডি আমরা যেটা নিলাম, আমরা জানি যে ভিটামিন ডি কি কাজে লাগে? আমাদের ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা ভালো করে করাতে সাহায্য করে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ভিটামিন ডিটা কাজ করে না। ভিটামিন ডিটা থেকে ইনঅ্যাক্টিভ। এটা তার বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে, যেটা নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। আমরা পরে সেটা শিখবো। ভিটামিন ডি ক্যালসিট্রায়লে কনভার্ট হবে, আর এই ক্যালসিট্রায়লটাই হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যে নাকি ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে আরো ভালো করে করতে সাহায্য করে। যাই হোক, প্রথমে হচ্ছে ভিটামিন ডি। এটা কি? এটা ইনঅ্যাক্টিভ। ভিটামিন ডি এটা ইনঅ্যাক্টিভ। এবার ভিটামিন ডি আমরা দুটো ফর্ম কি জানি? একটা হচ্ছে ভিটামিন ডি টু, একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি। ভিটামিন ডি এর দুটো ফর্ম কি? একটা হচ্ছে ভিটামিন ডি টু আর একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি। এই যে ভিটামিন ডি টু যেটা, এটার নাম হচ্ছে আর্গো ক্যালসিফেরল। আর্গো ক্যালসিফেরল আমি লিখে দিচ্ছি, আর্গো ক্যালসিফেরল। আর এই যে ভিটামিন ডি থ্রি, এই ভিটামিন ডি থ্রি নাম কি? এই ভিটামিন ডি থ্রি বলে কোলে ক্যালসিফেরল। কোলে ক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি এর দুটো ফর্ম, একটা হচ্ছে আর্গো ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি টু, আর একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি, যেটা হচ্ছে কোলে ক্যালসিফেরল। এবার এই ভিটামিন ডি টু আর ভিটামিন ডি থ্রি আমি যদি কম্পেয়ার করি, এই ভিটামিন ডি থ্রি কিন্তু মোর পোটেন্ট এবং মোর এফেক্টিভ। ভিটামিন ডি টু থেকে ভিটামিন ডি থ্রি অনেক বেশি পোটেন্ট এবং অনেক বেশি এফেক্টিভ। ঠিক আছে? এবার ভিটামিন ডি টু আমরা পাই থেকে ডায়েটারি সোর্স থেকে। যেমন প্রাইমারিলি আমরা মাশরুম থেকে পাই, যে মাশরুমগুলো ইউভি রেডিয়েশনের এক্সপোজার এসছে, সেই মাশরুম থেকে আমরা ভিটামিন ডি টু পাই। আর ভিটামিন ডি থ্রি আমরা কোথা থেকে পাই? আমরা ভিটামিন ডি থ্রি দুটো জায়গা থেকে পাই। একটা তো পাই ডায়েটারি সোর্স থেকে, আরেকটা পাই যখন সূর্যের আলো আমাদের স্কিনে এসে পড়ে, তখন আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি থ্রি তৈরি হয়। সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি থ্রি থাকে না। সূর্যের আলোর মধ্যে যে ইউভি বি যে রেডিয়েশনটা আছে, আল্ট্রাভায়োলেট বি যে রেডিয়েশনটা আছে, এই আল্ট্রাভায়োলেট বি রেডিয়েশনের প্রভাবে আমাদের চামড়ার মধ্যে, আমাদের স্কিনের মধ্যে ভিটামিন ডি থ্রি তৈরি হয়। ডিটেলসে পরে আসবো। তাহলে ভিটামিন ডি টু থেকে পাই আমরা শিখে গেলাম। প্রাইমারিলি থেকে পাই মাশরুম থেকে পাই, যে মাশরুমগুলো ইউভি রেডিয়েশনের এক্সপোজারে এসছে তাদের থেকে পাই। আর ভিটামিন ডি থ্রি থেকে পাই ডায়েটারি সোর্স থেকে পাই। কিন্তু এই ভিটামিন ডি থ্রি ডায়েটারি সোর্স যদি বলতে হয়, মেইনলি সেটা হচ্ছে অ্যানিমাল প্রোডাক্ট। তাহলে ভিটামিন ডি থ্রি ডায়েটারি সোর্স আমরা যদি দেখি, ডায়েটারি সোর্স, তাহলে মেইনলি কি? মেইনলি হচ্ছে অ্যানিমাল প্রোডাক্ট। যেমন ফ্যাটি ফিশ, এগ ইয়ক মানে ডিমের কুসুম, বা লিভার, এগুলো থেকে আমরা পাবো। তাহলে অ্যানিমাল সোর্স হচ্ছে মেইন সোর্স, অ্যানিমাল সোর্স। তার মানে কি অ্যানিমাল সোর্সের বাইরে থেকে পেতে পারি না? অল্টারনেটিভ কোনো অপশন নেই? ভেগান সোর্স নেই? আছে, আছে। যেমন হচ্ছে লাইকেন। ঠিক আছে? অল্টারনেটিভ ডায়েটারি সোর্স কি হতে পারে? ভেগান। যেমন লাইকেন। লাইকেন মানে কি? লাইকেন মানে হচ্ছে ফাঙ্গাস আর অ্যালগি। ফাঙ্গাস আর অ্যালগির সিম্বায়োটিক একটা অর্গানিজম। সিম্বায়োটিক মানে কি? ফাঙ্গাস আর অ্যালগি দুজনে একসাথে রয়েছে। যেমন স্বামী স্ত্রী একসাথে থাকে, তাই তো? মানে স্বামীকেও স্ত্রীর দরকার, স্ত্রীকেও স্বামীর দরকার, সেরকম ফাঙ্গাসকেও অ্যালগির দরকার, অ্যালগিরও ফাঙ্গাসের দরকার। তাই এরা একসাথে রয়েছে। এই যে সিম্বায়োটিক যে একটা অর্গানিজম, যে ফাঙ্গাস আর অ্যালগি, এটাকে বলা হয় লাইকেন। এটাকে বলা হয় লাইকেন। ঠিক আছে? এখান থেকেও ভিটামিন ডি থ্রি পাওয়া যায়। আর কোথা থেকে পাওয়া যায়? মাইক্রো অ্যালগি থেকে পাওয়া যায়, মাইক্রো অ্যালগি। কিন্তু আমি যদি প্রধানত বলি, ডায়েটারি সোর্সের প্রধানত সোর্স কোনটা? সেটা হচ্ছে অ্যানিমাল সোর্স। অ্যানিমাল সোর্স হচ্ছে মেইন সোর্স অফ ভিটামিন ডি থ্রি, যেমন ফ্যাটি ফিশ, এগ ইয়ক এবং লিভার। এছাড়া আমরা ডায়েটারি সোর্সের আরেক জায়গা থেকে পেতে পারি, যেটা হচ্ছে সাপ্লিমেন্টস। ঠিক আছে? ডায়েটারি সাপ্লিমেন্টস। এটা তো
বুঝে গেলাম যে আমরা ডায়েটারি সোর্স থেকে কিভাবে পাচ্ছি। এর পাশাপাশি ভিটামিন ডি থ্রি আমরা কোথা থেকে পাই? একটু আগেই বললাম, যখন আমাদের স্কিনের উপরে সূর্য থেকে আসা আলট্রাভায়োলেট বি রেডিয়েশনটা আমাদের স্কিনে পড়ে, তখন আমাদের স্কিনের যে ডিপার লেয়ার যেটা রয়েছে এপিডার্মিস, ওখানে আমরা দেখবো যে এক ধরনের জিনিস থাকে 7-DHC, আমরা পরে পড়বো। এটার প্রভাবে কি হয়, আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি থ্রি তৈরি হয়। ঠিক আছে, সূর্যের আলোর মধ্যে কোনো ভিটামিন ডি থ্রি থাকে না, কিন্তু সূর্যের আলো কি নিয়ে আসছে? আলট্রাভায়োলেট বি রেডিয়েশন নিয়ে আসছে। সেটা কোথায় করছে? আমাদের চামড়ার মধ্যে করছে। তাহলে একটু আমি লিখি, ডায়াবেটিস সোর্স আমাদের কাছে ক্লিয়ার, তাহলে এটা বুঝছি। এবার আমরা দেখব যে সূর্যের আলো থেকে আমাদের শরীরে কিভাবে ভিটামিন ডি থ্রি তৈরি হয়। সূর্যের আলো স্কিনের উপরে পড়ছে, এই সূর্যের আলো কি বয়ে আনছে? আলট্রা ভায়োলেট বি রেডিয়েশন। ঠিক আছে, এবার আমাদের স্কিনের যে এপিডার্মিস যে লেয়ারটা থাকে, সেই এপিডার্মিস লেয়ারের একদম ডিপার রিজিয়নে এক ধরনের আমরা জিনিস পাই যেটা বলে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। 7-ডিহাইড্রোকোলেস্টেরল, এটাকে শর্টে বলা হয় 7-DHC। 7-DHC অর্থাৎ 7-ডিহাইড্রোকোলেস্টেরল। এই 7-DHC কোথায় থাকে? আমাদের স্কিনের যে এপিডার্মিস লেয়ারটা থাকে তার ডিপার রিজিয়নে। এবার এই 7-ডিহাইড্রোকোলেস্টেরলের উপরে যখন ইউভিবি রেডিয়েশনটা এসে পড়ে, তখন এই 7-ডিহাইড্রোকোলেস্টেরল কিসে কনভার্ট হয়ে যায়? ভিটামিন ডি থ্রি তে কনভার্ট হয়ে যায়। তখন এটা কিসে কনভার্ট হয়ে যায়? ভিটামিন ডি থ্রি তে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ কোলেক্যালসিফেরলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? সূর্যের আলো এসে স্কিনে পড়ছে, তাই তো? এই স্কিনে যখন সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো কি নিয়ে আসছে? আলট্রাভায়োলেট বি রেডিয়েশন নিয়ে আসছে। এবার আমাদের স্কিনের মধ্যে এপিডার্মিস বলে যে লেয়ারটা রয়েছে, তার ডিপার রিজিয়নে কি থাকে? 7-ডিহাইড্রোকোলেস্টেরল। 7-ডিহাইড্রোকোলেস্টেরল, 7-DHC। আর এই 7-DHC তখন কিসে কনভার্ট হয়ে যাবে? এই ইউভি রেডিয়েশনের প্রেজেন্সে, ইউভিবি রেডিয়েশনের প্রেজেন্সে এই 7-DHC কিসে কনভার্ট হয়ে যাবে? ভিটামিন ডি থ্রি তে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ কোলেক্যালসিফেরলে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? তার মানে আমরা ভিটামিন ডি টু আর ভিটামিন ডি থ্রি মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবার এই ভিটামিন ডি টু বলি বা ভিটামিন ডি থ্রি বলি, সেটা তো ইনঅ্যাক্টিভ, তাকে তার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হবে। এই বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি কি? সেটা ভিটামিন ডি টু হতে পারে বা ভিটামিন ডি থ্রি হতে পারে। ভিটামিন ডি টু হোক বা ভিটামিন ডি থ্রি হোক, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, তার বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ক্যালসিট্রায়ল। এবার আমরা দেখব ভিটামিন ডি টু কিভাবে ক্যালসিট্রায়লে কনভার্ট হয় এবং ভিটামিন ডি থ্রি কিভাবে ক্যালসিট্রায়লে কনভার্ট হয়, এটা আমরা এবার শিখব। তাহলে এটা বুঝি। এবার আমি ভিটামিন ডি টু নিতে পারি বা ভিটামিন ডি থ্রিও নিতে পারি, বা সূর্যের আলো থেকে আসা ইউভিবি রেডিয়েশনের প্রভাবে আমার স্কিনে ভিটামিন ডি থ্রি তৈরি হলো। ভিটামিন ডি টু বা ভিটামিন ডি থ্রি। এবার এই ভিটামিন ডি টু হোক বা ভিটামিন ডি থ্রি হোক, এরা কোথায় পৌঁছাবে? এরা লিভারে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে? ব্লাড স্ট্রিমের মাধ্যমে পৌঁছাবে। এবার এই ভিটামিন ডি টু বা ভিটামিন ডি থ্রি কে লিভার অবধি কি নিয়ে আসবে? এক ধরনের ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন থাকে। এই ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন নাম থেকে বুঝতে পারছি, এই প্রোটিনগুলো কি করবে? ভিটামিন ডি কে বাইন্ড করে ফেলবে, নিজের সঙ্গে আটকে ফেলবে। আটকে ফেলে কোথায় নিয়ে যাবে? পৌঁছাবে, তাকে নিয়ে গিয়ে লিভারে পৌঁছাবে। বুঝতে পারলাম? তাহলে ভিটামিন ডি টু আর ভিটামিন ডি থ্রি কোথায় পৌঁছালো? লিভারে পৌঁছালো। ঠিক আছে, কিসের মাধ্যমে পৌঁছালো? রক্ত যে বয়ে যাচ্ছে ব্লাড স্ট্রিম, সেই ব্লাড স্ট্রিমের মাধ্যমে পৌঁছালো। এবার রক্তের মধ্যে দিয়ে কে তাকে নিয়ে গেল? ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন। ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন নাম থেকেই বুঝতে পারছি, ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন। এরা কি করে? এই প্রোটিনগুলো ভিটামিন ডি কে নিজের সঙ্গে বাইন্ড করে ফেলে, আটকে ফেলে। আটকে ফেলে তাকে কোথায় পৌঁছালো? লিভারে নিয়ে গিয়ে পৌঁছালো। এবার আমরা দেখবো ভিটামিন ডি টু হোক বা ভিটামিন ডি থ্রি হোক, এর মধ্যে না হাইড্রক্সিল গ্রুপ, মানে ওএইচ গ্রুপ, এটাকে আমরা কি বলি? হাইড্রক্সিল গ্রুপ। এই হাইড্রক্সিল গ্রুপ দুবার অ্যাড হবে। প্রথমবার লিভারে অ্যাড হবে,
দ্বিতীয়বার কিডনিতে অ্যাড হবে। তাহলে লিভারে যখন পৌঁছালো কিভাবে এই হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়। এদিকে আমি ভিটামিন ডি টু লিখছি, ভিটামিন ডি টু এ তো লিভারে পৌঁছে গেছে, তাই তো। এই ভিটামিন ডি টুর নাম কি বলেছি, আর্গো ক্যালসিফেরল। আর এদিকে আমি কি লিখছি, ভিটামিন ডি থ্রি, ভিটামিন ডি থ্রি এটাও লিভারে পৌঁছে গেছে। ভিটামিন ডি থ্রির নাম আমি কি বলেছি, কোলেক্যালসিফেরল। এবার এই ভিটামিন ডি টু হোক বা ভিটামিন ডি থ্রি হোক, এর উপর এক ধরনের এনজাইম প্রভাব ফেলবে, যে এনজাইমটার নাম হচ্ছে ভিটামিন ডি 25 হাইড্রক্সিলেজ। লিখে দিচ্ছি, ভিটামিন ডি 25 হাইড্রক্সিলেজ। যে শব্দের পেছনে এএসি কথাটা থাকবে, এস থাকবে, তার মানে হচ্ছে সেটা এনজাইম। এই যে ভিটামিন ডি 25 হাইড্রক্সিলেজ, এটা কি, এটা এক প্রকার এনজাইম। এই এনজাইমের প্রভাবে কি হবে, এই ভিটামিন ডি টু বলি বা ভিটামিন ডি থ্রি বলি, এর মধ্যে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়ে যাবে। কোন জায়গায় অ্যাড হবে, ভিটামিন ডি টু বা ভিটামিন ডি থ্রি আমরা যেটাই দেখি, তার যে 25তম যে কার্বন অ্যাটমটা রয়েছে, 25th কার্বন অ্যাটম, সেখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, OH গ্রুপ অ্যাড হয়ে যাবে। এই প্রথমবার হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলো কোথায়, লিভারে যখন পৌঁছালো ভিটামিন ডি টু বা ভিটামিন ডি থ্রি। এবার যখন ভিটামিন ডি টুর মধ্যে ওর 25তম কার্বনে যখন একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়ে গেল, এই এনজাইমটার প্রভাবে ভিটামিন ডি 25 হাইড্রক্সিলেজ নামক এনজাইমের প্রভাবে যখন ভিটামিন ডি টু 25তম কার্বনে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়ে গেল, তখন এই ভিটামিন ডি টু কিসে কনভার্ট হয়ে যাবে, আর ক্যালসিডায়ল, আর ক্যালসিডায়ল, আর ক্যালসিডায়লে কনভার্ট হয়ে গেল। এই আর ক্যালসিডায়লকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, 25 OH-D2। কেন OH টা একবার লিখলাম, কারণ একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়েছে, ঠিক আছে, একখানা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়েছে। আচ্ছা, ঠিক একইভাবে ভিটামিন ডি থ্রি ক্ষেত্রে আমি কি বললাম, এখানেও ভিটামিন ডি 25 হাইড্রক্সিলেজ প্রভাব ফেলবে। ফেললে কি হবে, ভিটামিন ডি থ্রি যেটা 25তম কার্বন, সেখানে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হবে। যখন এই ভিটামিন ডি থ্রি 25তম কার্বনে একটা OH গ্রুপ অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলো, তখন এই ভিটামিন ডি থ্রি কিসে কনভার্ট হবে, ক্যালসিডায়লে কনভার্ট হবে, ক্যালসিডায়ল। এই ক্যালসিডায়লকে আমরা কিভাবে লিখি, 25 OH-D3, 25 OH-D3। এখানেও একখানা OH লিখেছি, কেন, যেহেতু একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়েছে, একটা OH গ্রুপ অ্যাড হয়েছে। তাহলে আমরা কি জানলাম, ভিটামিন ডি টু কিসে কনভার্ট হলো, আর ক্যালসিডায়লে, তাই তো, আর ক্যালসিডায়লে কনভার্ট হলো। এই যে আর ক্যালসিডায়লে কনভার্ট হলো, এটাকে আমরা কিভাবে লিখি, 25 OH-D2। এর আরেকটা নাম হচ্ছে 25 হাইড্রক্সি আর্গো ক্যালসিফেরল, 25 হাইড্রক্সি। এত নাম যদি মনে না থাকে, এত মনে রাখার দরকার নেই, খালি আর ক্যালসিডায়ল মনে রাখলেই হবে। তাও আমি নামটা জানার জন্য বলে দিচ্ছি, 25 হাইড্রক্সি আর্গো ক্যালসিফেরল, আর্গো ক্যালসিফেরল, 25 হাইড্রক্সি আর্গো ক্যালসিফেরল। ঠিক একইভাবে এই যে ক্যালসিডায়ল যেটা 25 OH-D3 করেছিলাম, এটা নাম হচ্ছে 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। আসলে একটু যদি কায়দা করে মনে রাখা যায় না, তাহলে কিন্তু খুব একটা শক্ত কিন্তু জিনিসটা না। ভিটামিন ডি টু নাম আমি কি বলেছিলাম, আর্গো ক্যালসিফেরল। এখানেও কিন্তু আর্গো ক্যালসিফেরল নামটা আসছে, শুধু সামনে কি যোগ হয়ে গেল, 25 হাইড্রক্সি। কেন, কারণ 25তম কার্বন অ্যাটমে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়েছে, ঠিক আছে, তাই 25 হাইড্রক্সি আর্গো ক্যালসিফেরল। ঠিক একইভাবে ভিটামিন ডি থ্রি নাম আমি কি বলেছিলাম, কোলেক্যালসিফেরল। সেই কোলেক্যালসিফেরলের সেই 25তম কার্বন অ্যাটমে কি যোগ হলো, একটা হাইড্রক্সিল গ্রুপ যোগ হলো। তাই ভিটামিন ডি থ্রি নাম যদি কোলেক্যালসিফেরল থাকে, এখানেও কোলেক্যালসিফেরল নামটা রয়েছে, তার 25তম কার্বন অ্যাটমে কি যোগ হয়েছে, একটা হাইড্রক্সিল গ্রুপ যোগ হয়েছে। সেই জন্য এই ভিটামিন ডি থ্রি কিসে কনভার্ট হয়ে গেল, 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, ঠিক আছে। তার মানে আমরা কি দেখলাম, লিভারে আমরা দেখলাম যে একখানা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলো, সেটা ভিটামিন ডি টু এর মধ্যেও একখানা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলো, ভিটামিন ডি থ্রি এর মধ্যেও একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলো। সেই জন্য লিভারে এই প্রসেসটা বলা হয় হেপাটিক হাইড্রক্সিলেশন, হেপাটিক হাইড্রক্সিলেশন,
হেপাটিক হাইড্রক্সিলেশন। হাইড্রক্সিলেশন কথার মানে কি? হাইড্রক্সিলেশন কথার মানে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলো, আর হেপাটিক কথাটার মানে কি? তার মানে এটা লিভারে হচ্ছে, সেই জন্য বুঝা গেল। এবার লিভার থেকে এই যে আমরা দেখছি যে আর ক্যালসিডাল তৈরি হলো ভিটামিন ডি2 থেকে, আর ভিটামিন ডি3 থেকে তৈরি হলো ক্যালসিডাল, এরা আবার কোথায় পৌঁছাবে? কিডনিতে পৌঁছাবে, ঠিক আছে। এবার কিডনিতে এসে আবার একবার হাইড্রক্সিলেশন হবে, যেটাকে বলে রিনাল হাইড্রক্সিলেশন। অর্থাৎ কিডনির মধ্যেও আমরা দেখবো পৌঁছানোর পরে কি হবে, সেখানেও একটা হাইড্রক্সিল গ্রুপ এই আর ক্যালসিডালের সঙ্গেও অ্যাড হবে, আবার একটা হাইড্রক্সিল গ্রুপ এই ক্যালসিডালের সঙ্গে কিন্তু অ্যাড হবে। তাহলে দেখা যাক কিডনিতে কি হয়। তাহলে কিডনিতে যখন হাইড্রক্সিলেশন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো রিনাল হাইড্রক্সিলেশন। তাহলে এবার রিনাল হাইড্রক্সিলেশনটা দেখি। এবার কিডনিতে যে হাইড্রক্সিলেশন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো রিনাল হাইড্রক্সিলেশন। ভিটামিন ডি2 এর পাশে লিখেছিলাম, এর ক্ষেত্রে কি তৈরি হয়েছিল? আর ক্যালসিডায়ন, তাই তো? আর ক্যালসিডায়ন। আর ভিটামিন ডি3 এদিকে লিখেছিলাম, ভিটামিন ডি3 এর ক্ষেত্রে কি তৈরি হয়েছিল? ক্যালসিডায়ন। এবার কিডনিতে কি হবে? এগুলোরও আবার করে হাইড্রক্সিলেশন হবে, অর্থাৎ এগুলোর মধ্যে একটা করে কি জুড়বে? হাইড্রক্সিল গ্রুপ জুড়বে। এবার কে জুড়বে? কে সাহায্য করবে এই জোড়ার জন্য? এই রিঅ্যাকশন মানে এই হাইড্রক্সিল গ্রুপটাকে লাগাতে কে সাহায্য করবে? এক প্রকার এনজাইমের ইনফ্লুয়েন্সে এই আর ক্যালসিডাল এবং ক্যালসিডালের মধ্যে একটা করে হাইড্রক্সিল গ্রুপ জুড়ে যাবে। সেই এনজাইমটার নাম হচ্ছে 1 আলফা হাইড্রক্সিলেজ। এনজাইমটার নাম হচ্ছে 1 আলফা হাইড্রক্সিলেজ। এই 1 আলফা হাইড্রক্সিলেজ এটাও এনজাইম, কারণ এই যে লাস্টে এএসি রয়েছে, লাস্টে এএসই, এই এস কথাটা থাকা মানে হচ্ছে এনজাইম। এই 1 আলফা হাইড্রক্সিলেজের প্রভাবে, এই 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইমের ইনফ্লুয়েন্সে কি হবে? আর ক্যালসিডালের মধ্যে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়ে যাবে, ওইটা কি তৈরি হবে? ক্যালসিট্রায়ল তৈরি হবে। ক্যালসিট্রায়ল তৈরি হয়ে গেল, তাই তো? আবার এই ক্যালসিডালের মধ্যে এই 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইমের প্রভাবে কি হবে? একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হবে, ওই যে এটাও কিসে কনভার্ট হয়ে যাবে? এটাও সেম ক্যালসিট্রালে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমি কি দেখলাম যে ভিটামিন ডি2 দেখি বা ভিটামিন ডি3 দেখি, সেটা আলটিমেটলি কিসে কনভার্ট হলো? ক্যালসিট্রায়লে কনভার্ট হলো। আর এই ক্যালসিট্রায়লটা কিন্তু হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। মানে ভিটামিন ডি এর আমরা যা কাজ দেখি যে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে ইমপ্রুভ করছে, ঠিক আছে, সেটা কিন্তু একমাত্র এই ক্যালসিট্রায়লের জন্যই করছে। তাহলে দুটোর ক্ষেত্রে ভিটামিন ডি2 হোক বা ভিটামিন ডি3 হোক, আলটিমেটলি কি তৈরি হলো? ক্যালসিট্রায়ল তৈরি হলো। এই ক্যালসিট্রায়লটা অ্যাকচুয়ালি এক প্রকার হরমোন। এটাকে আমরা কিভাবে লিখি? 125OH2D3, 125OH2D3। এখানে এই যে ক্যালসিট্রালে OH2 এসে গেল, তাই না? কিন্তু আমরা যখন আর ক্যালসিডাল দেখেছিলাম, আমরা যখন ক্যালসিডাল দেখেছিলাম, ওখানে আমরা OH দেখছিলাম। কেন OH দেখছিলাম? তার কারণ ওখানে একখানা হাইড্রক্সিল গ্রুপ এসে জুড়েছিল। কিন্তু কিডনির ক্ষেত্রে কি হলো? আবার একটা হাইড্রক্সিল গ্রুপ জুড়ে গেল, তাই OH-টা দুটো হয়ে গেল। তাহলে ক্যালসিট্রালের কে আমরা কিভাবে লিখি? 125OH2D3। বোঝাতে পারলাম? এর নাম যদি বলতে, নামটা একটু বড়, 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। আমি লিখে দিচ্ছি 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। কোলেক্যালসিফেরল 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। তাহলে এটা কি? এটা এক প্রকার হরমোন, এটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তার মানে ভিটামিন ডি2 বা ভিটামিন ডি3 আমরা যেটাই বলি সেটা ছিল ইনঅ্যাক্টিভ, সেটা তার অ্যাক্টিভ ফর্মে যেটা আসলো, সেই বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্মটার নাম কি? ক্যালসিট্রায়ল। ক্যালসিট্রায়লের আরেকটা নাম কি? 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এই ক্লিয়ার? এবার এই কোলেক্যালসিফেরল অ্যাকচুয়ালি কি করছে? ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে আরো ভালোভাবে করাতে সাহায্য করছে। কিভাবে করছে?
এই অবধি যদি ক্লিয়ার হয় তাহলে বুঝবো। এবার আমরা দেখবো যে ভিটামিন D3 যেটা অ্যাক্টিভ ফর্ম বা ভিটামিন D2 যেটা অ্যাক্টিভ ফর্ম, যেটা নাম হচ্ছে ক্যালসিট্রায়াল, এরা কিভাবে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে ভালো করে করাতে সাহায্য করে, এটা বুঝবো। আমরা কি জানি ক্যালসিয়াম কোথা থেকে অ্যাবজর্ব হয়? ক্যালসিয়াম ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়, তাই তো? ইন্টেস্টাইনে বিশেষ ধরনের কোষ রয়েছে যেগুলো বলে এন্টারোসাইট, সেই এন্টারোসাইট থেকে অ্যাবজর্ব হয়। তার মানে জিনিসটা কেমন, আমি যদি একটা ইন্টেস্টাইনের একটা অংশকে আমি কেটে নিই, এটা আমি ইন্টেস্টাইনের একটা অংশকে আমি কেটে নিয়েছি, ঠিক আছে, কাঁচি চালিয়ে দিয়েছি, তাহলে এইটা কি, এই ভেতরটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেন, তাই তো? এটা হচ্ছে ইন্টেস্টিনাল ওয়াল, এটা ইন্টেস্টিনাল ওয়াল, এর ভেতরে ফাঁকা জায়গায় ইন্টেস্টিনাল লিউমেন। ইন্টেস্টাইনটা কেমন থাকে? এরকম আমরা ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখতে পাই এরকম, তাই তো? এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখতে পাই ইন্টেস্টাইনাল ওয়ালের ভেতর দিকটায়। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস, এগুলোকে কি বলে? ভিল্লাই বলা হয়। সিঙ্গুলার ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, তাই তো? অসংখ্য আমরা কি দেখতে পাই? অসংখ্য আমরা ভিল্লাই দেখতে পাই, ঠিক আছে? এবার এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা সেই অ্যাবজর্ব করতে পারি এরকম ধরনের কোষগুলোকে দেখতে পাই, অ্যাবজর্ব করতে পারে ওই ধরনের কোষ, এই কোষগুলোকে বলা হয় এন্টারোসাইট, এই কোষগুলোকে বলা হয় এন্টারোসাইট। তাহলে আমরা একটু এই একটা ভিল্লাসকে একটু বড় করে দেখি, মানে এই যে ইন্টেস্টাইনের পার্টটা নিয়েছি এটাকে আরো ম্যাগনিফাই করি, আরো ম্যাগনিফাই করি। এখানে তো আমরা অনেকগুলো ভিল্লাই দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা ভিল্লাসকে আমরা একটু বড় করি, ঠিক আছে? এটা বুঝলাম। এবার কেমন হয় জিনিসটা, আমি যদি এরকম একটা আঁকি কোনো একদিকে, আমি এটা কি আঁকলাম? আমি একটা ভিল্লাস আঁকলাম, ঠিক আছে? এদিকে কি হচ্ছে? ইন্টেস্টিনাল লিউমেন, ফাঁকা জায়গা, মানে এখানে ক্যালসিয়ামটা আসছে, এই ক্যালসিয়ামটা আবার এখান থেকে ঢুকতে হবে, তাই তো? ইন্টেস্টাইনের মধ্যে ঢুকতে হবে। তাই এখানে কি রয়েছে? এখানে কোষগুলো রয়েছে, এই কোষগুলোকে কি বলা হয়? এই সেলগুলোকে বলা হয় এন্টারোসাইট, এই সেলগুলোকে কি বলা হয়? এন্টারোসাইট, ঠিক আছে? এই এন্টারোসাইটের মাধ্যমে কিন্তু ক্যালসিয়াম কিসের মধ্যে ঢুকে আসে? আমাদের ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্ব হয়ে আসে, বোঝাতে পারলাম? এবার এই যে এন্টারোসাইট থেকে যে অ্যাবজর্পশনটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আমরা শিখবো। আর এই অ্যাবজর্পশনটার মধ্যে এই ক্যালসিট্রায়াল যেটা জানলাম, যে এই ক্যালসিট্রায়াল যেটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, এই ক্যালসিট্রায়ালের রোলটা কি? তাহলে আমরা যে এতগুলো এন্টারোসাইট দেখেছি তার মধ্যে থেকে আমি একটা এন্টারোসাইটকে একটু বড় করে রাখি, ঠিক আছে? আমি এটা বুঝলাম, মানে এটাকে আরো ম্যাগনিফাই করছি। আমি এটা কি আঁকার চেষ্টা করলাম? এটা একটা এন্টারোসাইট, অর্থাৎ ইন্টেস্টিনাল সেল যেটা কি অ্যাবজর্ব করতে সাহায্য করে, এন্টারোসাইট। এদিকে কি রয়েছে? এদিকে রয়েছে ইন্টেস্টিনাল লিউমেন, মানে ইন্টেস্টাইনের ফাঁকা জায়গাটা যেখানে ক্যালসিয়াম আসছে, এখান থেকে কি আসছে? ক্যালসিয়াম আসছে, ঠিক আছে? এবার এই ক্যালসিয়ামটাকে এন্টারোসাইটের মধ্যে ঢুকতে হবে, এই যে ক্যালসিয়ামটা এন্টারোসাইটের মধ্যে ঢুকবে, তাই তো? কিসের মাধ্যমে ঢুকবে? এখানে এক প্রকার চ্যানেল আছে, কি চ্যানেল? এক প্রকার স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল, যেটাকে বলে TRPV6। এই যে স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল, এটার নাম হচ্ছে TRPV6। এই TRPV6 স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল কি হবে? ইন্টেস্টিনাল লিউমেন থেকে ক্যালসিয়ামটা কার মধ্যে ঢুকে আসবে? এন্টারোসাইটের মধ্যে ঢুকে আসবে, বোঝাতে পারলাম? এবার এন্টারোসাইটের মধ্যে ঢুকলে হবে না, এন্টারোসাইটের এই যে মেমব্রেনটা রয়েছে, এই মেমব্রেন থেকে এই মেমব্রেনের দিকে ট্রাভেল করে আসতে হবে। এবার ইন্টেস্টাইনের লিউমেনের দিকে এন্টারোসাইটের যে মেমব্রেনটা রয়েছে এটা বলে এপিকাল মেমব্রেন, এটাকে কি বলা হয়? এপিকাল মেমব্রেন। আর এদিকে যে মেমব্রেনটা রয়েছে এটাকে বলা হয় ব্যাসোল্যাটারাল মেমব্রেন, এটাকে কি বলা হয়? ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এই ব্যাসোল্যাটারাল মেমব্রেনের পরে এদিকে কি রয়েছে? ইন্টারসেলুলার স্পেস,
তাই তো? এদিকে রয়েছে ইন্টেস্টিনাল লিউমেন, ফাঁকা জায়গা, আর এদিকে কি রয়েছে? এদিকে রয়েছে ইন্টারসেলুলার স্পেস। এবার ক্যালসিয়াম তো এপিক্যাল মেমব্রেন হয়ে ঢুকে গেল এন্টেরোসাইটের মধ্যে। কিসের মাধ্যমে ঢুকলো? এক প্রকার স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল, যার নাম হচ্ছে TRPV6। বুঝা গেল? এবার এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি এই ক্যালসিয়ামটাকে পৌঁছাতে হবে, তাই তো? এই যে এপিক্যাল মেমব্রেন থেকে এন্টেরোসাইটের এপিক্যাল মেমব্রেন থেকে যে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি ক্যালসিয়ামটা যে আসছে, এটাকে কে নিয়ে আসবে? এটাকে এক প্রকার ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন নিয়ে আসবে, যার নাম হচ্ছে ক্যালবাইন্ডিং। ক্যালবাইন্ডিং নাম থেকে বুঝতে পারছি, ক্যাল মানে ক্যালসিয়াম, বাইন্ড মানে হচ্ছে তাকে বাইন্ড করে ফেলবে, ঠিক আছে? তার মানে ক্যালবাইন্ডিং নামক এক প্রকার ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন কি করবে? ক্যালসিয়ামকে নিজের সঙ্গে আটকে ফেলবে, আটকে ফেলে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি নিয়ে আসবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালবাইন্ডিংটা কেমন? এটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, ও ক্যালসিয়ামকে নিজের সঙ্গে আটকে ফেললো, আটকে ফেলে ক্যালসিয়ামকে টেনে এপিক্যাল মেমব্রেন থেকে কোথায় নিয়ে আসলো? ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি নিয়ে আসলো। এবার ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি এসে কি করবে? ক্যালবাইন্ডিং ক্যালসিয়ামকে ছেড়ে দেবে, ঠিক আছে? এবার এই ক্যালসিয়ামটা ব্যাসোল্যাটেরাল মেমব্রেন ক্রস করে তাকে এপাশে আসতে হবে, অর্থাৎ ইন্টারসেলুলার স্পেসে আসতে হবে। কিভাবে আসবে? আমরা দুটো জায়গা পড়ব। কি কি পড়ব? এক প্রকার এনজাইমের নাম পড়ব, যেটা বলে PMCA1B। PMCA1B, এই PMCA1B এর প্রভাবে এই যে ক্যালসিয়াম যেটা ব্যাসোল্যাটেরাল মেমব্রেনের কাছে চলে আসলো, ওটা এখান দিয়ে বাইরে চলে আসবে, অর্থাৎ ইন্টারসেলুলার স্পেসে চলে আসবে। আরেক প্রকার আমরা জিনিস পড়ব, যেটা বলে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1, সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে সোডিয়াম ভেতরে ঢুকবে, তার এগেইনস্টে ক্যালসিয়াম ইন্টারসাইটের ভেতর থেকে কোথায় বেরিয়ে আসবে? বাইরে চলে আসবে, অর্থাৎ ইন্টারসেলুলার স্পেসে চলে আসবে, ঠিক আছে? তার মানে আমরা এখানে কি কি দেখলাম? একটা দেখছি ইন্টেস্টিনাল লিউমেন থেকে ইন্টারসাইটের মধ্যে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হলো, ভেতর দিকে ঢুকলো, এটাকে বলা হয় ক্যালসিয়াম ইনফ্লাক্স। ক্যালসিয়াম ইনফ্লাক্স, ঠিক আছে? এবার ক্যালসিয়াম যখন ইনফ্লাক্স হয়ে গেল, মানে ইন্টেস্টিনাল লিউমেন থেকে যখন ইন্টারসাইটের মধ্যে ক্যালসিয়াম চলে আসলো, এবার কি হবে? ক্যালসিয়ামটা ইন্টারসাইটের এপিক্যাল মেমব্রেন থেকে ইন্টারসাইটের ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি ট্রাভেল করবে। এই ট্রাভেল করতে কে সাহায্য করেছে? এক প্রকার ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, যার নাম হচ্ছে ক্যালবাইন্ডিং, ঠিক আছে? এবার ক্যালসিয়াম কোথায় পৌঁছে গেল? ক্যালসিয়াম পৌঁছে গেল হচ্ছে ব্যাসোল্যাটেরাল মেমব্রেনের কাছে ইন্টারসাইটে। এবার এটা থেকে ওকে বাইরে বেরোতে হবে, কোথায় আসতে হবে? ইন্টারসেলুলার স্পেসে আসতে হবে। এই যে ক্যালসিয়াম PMCA1B নামক এনজাইমের প্রভাবে এবং সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1 এর মাধ্যমে যে ক্যালসিয়ামটা এন্টেরোসাইটের ভেতর থেকে এই ইন্টারসেলুলার স্পেসে চলে আসলো, এটাকে বলা হয় ক্যালসিয়াম এক্সক্লুশন। এক্সক্লুশন অফ ক্যালসিয়াম, এক্সক্লুশন অফ ক্যালসিয়াম। বুঝতে পারলাম? এটা তো গেল প্রসেসটা, কিন্তু এখানে ক্যালসিট্রায়ালের রোলটা কি? ক্যালসিট্রাল এই ক্যালসিয়াম ইনফ্লাক্সটাকে ইনফ্লুয়েন্স করে। ক্যালসিট্রাল ইনফ্লুয়েন্স ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম ইনটু দ্য এন্টেরোসাইট। ক্যালসিট্রাল কি করছে? ক্যালসিয়ামটাকে ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টেরোসাইটের মধ্যে ঢোকাতে সাহায্য করছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, লিখে রাখতে হবে। ক্যালসিট্রাল ইনফ্লুয়েন্স ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম ইনটু দ্য এন্টেরোসাইট। ক্যালসিট্রাল influence influx of calcium into the enterocyte। তার মানে সহজ করে বলতে গেলে ক্যালসিট্রাল কি করছে? ক্যালসিয়ামকে ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টেরোসাইটের মধ্যে ঢুকিয়ে আনতে সাহায্য করছে। এখানেই গল্প শেষ না। এই যে ক্যালবাইন্ডিং নামক যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, তার সিনথেসিসটাকেও স্টিমুলেট করছে ক্যালসিট্রাল, তাই তো? তার মানে এই ক্যালবাইন্ডিং নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটাকে তৈরি করতে সাহায্য করছে ক্যালসিট্রাল। তাহলে এখানেও একটা আমরা দেখছি ক্যালসিট্রালের রোল আছে। এখানেও শেষ না। এই যে ক্যালসিয়ামের যে এক্সক্লুশন হচ্ছে এন্টেরোসাইটের ভেতর থেকে,
ওই যে ইন্টারসেলুলার স্পেসে চলে আসছে, এই প্রসেসটাকেও ফ্যাসিলিটেট করছে হচ্ছে ক্যালসিট্রাল। বুঝাতে পারলাম? তার মানে ক্যালসিট্রালের কত রোল। ক্যালসিট্রাল তো ক্যালসিয়াম ইনফ্লাক্সেও সাহায্য করছে, ক্যালসিট্রাল ক্যালবিনডিন নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের সিনথেসিসটাকে স্টিমুলেট করছে, এমনকি ক্যালসিট্রাল এই ক্যালসিয়ামের এক্সট্রুশনটাকেও কিন্তু ফ্যাসিলিটেট করছে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যালসিট্রালের রোল কতটা। তাহলে আমরা যদি ভিটামিন ডি নিই, সেটা আমি ভিটামিন ডি টু ফর্মে নিতে পারি, ভিটামিন ডি থ্রি ফর্মে নিতে পারি, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। সেটা তার বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে, যেটার নাম হচ্ছে ক্যালসিট্রাল। অ্যাকচুয়ালি এই যে কাজটা এতক্ষণ বললাম, এই কাজটা করাতে সাহায্য করেছে ক্যালসিট্রায়ল, যেটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। ঠিক আছে? এবার একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে যে ভিটামিন ডি টু হোক বা ভিটামিন ডি থ্রি হোক, সেটা তো কনভার্ট হচ্ছে ক্যালসিট্রায়লে দুটো জায়গায়। একটা লিভারে হচ্ছে প্রথমে, তারপরে কিডনিতে হচ্ছে। প্রথমে লিভারে তার হাইড্রক্সিলেশন হচ্ছে, যেটা বলে হেপাটিক হাইড্রক্সিলেশন, তারপরে আবার কিডনিতে এসে তার হাইড্রক্সিলেশন হচ্ছে, মানে হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হচ্ছে। এবার কোনো একটা পাথওয়েতে যদি সমস্যা থাকে, হাইড্রক্সিলেশন যদি না হয়, তাহলে কি এই ভিটামিন ডি ক্যালসিট্রালে কনভার্ট হবে? হবে না, তাই তো? এই যে হাইড্রক্সিলেশন হচ্ছে, লিভারেও হচ্ছে হেপাটিক হাইড্রক্সিলেশন, আবার কিডনিতে হচ্ছে রিনাল হাইড্রক্সিলেশন। এই দুটো হাইড্রক্সিলেশন হওয়ার পরেই তো ভিটামিন ডিটা ক্যালসিট্রালে কনভার্ট হচ্ছে। এই পাথওয়ের মধ্যে কোনো একটা জায়গায় যদি সমস্যা থাকে, হাইড্রক্সিলেশন যদি না হতে পারে, তাহলে কি ভিটামিন ডিটা ক্যালসিট্রালে কনভার্ট হবে? হবে না। সেই জন্য কি করা হয় অনেক সময়, এই ভিটামিন ডি এর জায়গায় ভিটামিন ডি না দিয়ে ডাইরেক্টলি ক্যালসিট্রাল দিয়ে দেওয়া হয়। রিস্কই নেওয়া হয় না যে তার এই পাথওয়ের মধ্যে যদি কোথাও সমস্যাও থাকে, কোনো অসুবিধা হবে না, কারণ তার শরীরে ডাইরেক্টলি কি হচ্ছে, ক্যালসিট্রায়ল হচ্ছে, যেটা নাকি বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। আশা করি আমাদের কাছে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল।